চলো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো হলো পেজ নাম্বার 280 এবং মাল্টি সিস্টেম কন্ডিশনের 20 নম্বর পেজ। আমরা একটু যাওয়ার আগে TENS মানে এটা পড়বো তো অবশ্যই আজকে। তো নার্সিং রেসপন্সিবিলিটিস অফ এ পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিস একটু আবার একটু রিভিউ করতে চাই। যে বলা আছে demonstrate how to push the control button and the timing, monitor level of consciousness, vital sign particularly respiration, degree of pain, degree of pain relief frequently, administer একটু তাড়াও administer PRN medication as per the standing order, naloxone। আচ্ছা বলতে পারবা naloxone কি? রুনা বাদে সবাই জানা উচিত naloxone। অ্যান্টিডোট অ্যান্টিডোট কি? কিসের? পেইন মেডিকেশন অ্যান্টিডোট হ্যাঁ, নারকোটিক অ্যানালজেসিকের অ্যান্টিডোট। হ্যাঁ। তাহলে বিনাড্রিল। বিনাড্রিল কি? বিনাড্রিল কি ধরনের ড্রাগ জানো? এরা হলো হিস্টামিন অ্যান্টিহিস্টামিন ড্রাগ। হ্যাঁ, কারণ এই অ্যানাস্থেটিক ড্রাগ যেগুলা অ্যানাস্থেটিক বা নারকোটিক, সরি অ্যানাস্থেটিকটা ওটা বলছি, নারকোটিক যে ড্রাগগুলো এরা কিন্তু বডির হিস্টামিন প্রোডাকশন বাড়ায়। ঠিক আছে, এই জন্য এই এটা প্রিভেন্ট করার জন্য আগেই তোমার বিনাড্রিল রেডি করে রাখা হয়। এই বিনাড্রিলটা লাইক ইচিং, র্যাশ এগুলোতে ব্যবহৃত হয় নরমালি, এবং এটা কিন্তু খুবই কমন একটা ড্রাগ। তারপরে মেটোক্লোপ্রামাইড এলো অ্যান্টি এমেটিক ড্রাগ কিন্তু। হ্যাঁ, অ্যান্টিএমেটিক। এবং মেটোক্লোপ্রামাইডের অ্যান্টিএমেটিক ড্রাগ, এই ড্রাগের একটা একটা বিভিন্ন রকম নাশক ভমিটিং এগুলোর বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এর একটা একটা ফ্যাটাল বা ডেডলি একটা সাইড এফেক্ট আছে, সেটাকে বলা হয় এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট। এক্সট্রা পিরিমিডাল আমাদের ইয়ে আছে, কি বলে, আমাদের এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট, বিশেষ করে অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে এটা একটা চান্স থাকে। কিন্তু আরেকটা ড্রাগ আছে যে ড্রাগটা অ্যান্টিসাইকোটিক না, কিন্তু ওই ড্রাগের ফলে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট হওয়ার চান্স থাকে, সেটা হলো মেট্রোক্লোপ্রামাইড। ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো, কাজে দিবে। মেট্রোক্লোপ্রামাইডের একটা ডেডলি সাইড এফেক্ট হলো এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট। এটা মাঝে মাঝে পাওয়া যায়। Monitor and record the administration every hour and end of the shift. চলো আমরা একটু নার্কোটিক অ্যানালিসিস এগুলো সম্পর্কে একটু দেখি। আচ্ছা, আমার মনে হয় আমরা পিসিএ মোডটা এটা মানে একটু বলে নেই। এবং আচ্ছা, পিসিএ মোডস অনলি অন পিসিএ মোড মানে পেশেন্ট কন্ট্রোলড অ্যানালিসিস। একটা মোড হলো পেশেন্ট ব্যথা হলেই পেশেন্ট এটা নিয়ন্ত্রণ করে, সেটা হলো শুধুমাত্র অনলি পেশেন্ট কন্ট্রোল, মানে যে অনলি পেশেন্ট কন্ট্রোল মোড হলো
ব্যথা হলে পেশেন্ট ওই মেশিন চাপ দেয়, যেন এটা চাপ দেয়, এই যে দেখো, এটা চাপ দিয়ে, এটা চাপ দিলে মেশিন থেকে এই পেশেন্ট কন্ট্রোল অ্যানাস্থেসিয়া বলতে কি বোঝায়, যে ব্যথা হইলে পেশেন্ট কন্ট্রোল অনলি মোড, যেটা ব্যথা হইলে পেশেন্ট এই যে সুইচ চাপ দেয় মেশিন থেকে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাগ পেশেন্টের শরীরে আসে। এটা হলো পেশেন্ট পেশেন্ট কন্ট্রোল অনলি অন পেশেন্ট কন্ট্রোল মোড এটা। আর পেশেন্ট কন্ট্রোল মোড প্লাস কন্টিনিউয়াস বেজাল মোড, এটা হলো আরেকটা। আর বুলাস ডোজ অফ ব্রেক থ্রু পেইন। আর পেশেন্ট কন্ট্রোল প্লাস কন্টিনিউয়াস বেজাল মোড হলো ইয়ে, তো কি বলে, মেশিনও তোমার কন্টিনিউয়াসলি পেশেন্টকে দিতে থাকে, মেডিসিন দিতে থাকে। আবার বেশি হঠাৎ করে যদি কোনো কোনো পেশেন্ট একটু নাড়াচাড়া করে, তবে ব্যথাটা কোনো কারণে যদি বাড়ে, তখন পেশেন্ট আবার একটু চাপ দেয়, তখন আর একটু বেশি ড্রাগ বের হয়। এটাকে বলা হয় পেশেন্ট কন্ট্রোল প্লাস কন্টিনিউয়াস। আর বোলাস ডোজ ব্রেক থ্রু পিরিয়ড হলো কন্টিনিউয়াস, পেশেন্টের শরীরে নির্দিষ্ট পরিমাণ ড্রাগ যেতে থাকে এবং কোনো ব্যথা হওয়ার আগেই ওই ব্যথাটা নাই হয়ে যায়। এটা হলো বোলাস ব্রেক থ্রু। এবার আসলে নার্কোটিক অ্যানালজেসিক এর কিছু প্রবলেম আছে। কি কি? সবার আগে আমরা বোঝার চেষ্টা করি যে নার্কোটিক অ্যানালজেসিক ইজ ইট সিএনএস ডিপ্রেসেন্ট অর সিএনএস স্টিমুলেন্ট? অফ কোর্স নার্কোটিক অ্যানালজেসিক সিএনএস ডিপ্রেসেন্ট। তাহলে কি হয়, তাহলে মানে কি হয় তাহলে? নার্কোটিক অ্যানালজেটিক রিস্ক ফ্যাক্টরস ফর নার্কোটিক ডিপ্রেশন, like post-operative fast 24 hours, operative name new to opioids or haven't received opioids in the last 30 days, history of respiratory conditions like COPD, smoking, snoring, sleep apnea, hypothyroidism, etc. নার্কোটিক সাইড এফেক্টস অ্যান্ড টলারেন্স, আমরা প্রায় শুনে থাকি ড্রাগ ডিপেন্ডেন্স, এই জিনিস এই ধরনের শব্দগুলো আমি শুনে থাকি। তো এটা আমরা মেন্টাল হেলথে ওই যে অ্যাডিকশন এসব ওইসব ইয়ের সময় বলার সময় আমরা বলেছিলাম। তাও হালকা একটু এখানে বলি, নার্কোটিক সাইড এফেক্ট অ্যান্ড টলারেন্স। Narcotics can cause various side effects and many may disappear as patient develops tolerance. Example ki nausea, vomiting due to stimulation of CTG in brain, ইচিং ডিউ টু রিলিজ, এই যে একটু আগে বলেছিলাম যে নার্কোটিক গুলা আমাদের হিস্টামিন রিলিজ বাড়ায় দেয়, যে কারণে ডিউ টু রিলিজ অফ হিস্টামিন ট্রিটেড উইথ অ্যান্টিহিস্টামিন লাইক বেনাড্রিল। তারপর হাইপোটেনশন ডিউ টু পেরিফেরাল ভাসকুলারাইজেশন। কেন পেরিফেরাল ভাসকুলার? কারণ নার্কোটিক্স আর সিএনএস ডিপ্রেশন। কনস্টিপেশন, ও সিএনএস ডিপ্রেশন মিন্স অল দ্য ভাইটালস স্লো। Constipation, a chronic problem often treated with Senna and Docusette. আমরা এর আগেও পড়েছিলাম যে যখন তোমার ইয়ে হয়, কি বলে এটাকে, যে আই মিন বডির ইন্টেস্টাইন মুভমেন্ট কমে যায়, তখন এই কনস্টিপেশন হয়। এটা খুবই, এটা আমরা এর আগেও জানি। বাট হলে কি করবো, তাহলে স্টুল সফটওয়্যার হিসেবে লাগে সেনা, এটা হলো, এবং ডোকোসেট, এগুলো আমরা ব্যবহার করি যাতে স্টুল সহজেই বের হয়ে আসতে পারে। ড্রাগ টলারেন্স একটা ওয়ার্ড, ড্রাগ টলারেন্স এবং ড্রাগ ডিপেন্ডেন্ট এই ধরনের একটা শব্দ আছে, হ্যাঁ। তো টলারেন্সটা আসলে কি? ড্রাগ টলারেন্সটা কি? ড্রাগ টলারেন্স ইজ described as a reduced reaction or response to drug following its repeated use। মানে হলো ড্রাগ টলারেন্সের মানেটা হলো যে যখন একটা ড্রাগ বারবার নেওয়া হয়, ওই ড্রাগের রেসপন্সটা কমে আসে। রিপিটেড ইউজের কারণে। Increase the dose may re-amplify the drug's effect. However, this may accelerate tolerance, further reducing the drug's effects. Narcotic equally respiratory depression, constipation. কেন নার্কোটিক রেসপিরেটরি ডিপ্রেশন এবং কনস্টিপেশন করে? কারণ দে আর সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ।
তোদের কি মুড অফ একটু সবাইর কেমন জানি একটু মানে পিন ড্রপ সাইলেন্ট মনে হচ্ছে সবাই। মানুষ কম তো এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে। চলো আমরা ট্রান্সকিউটারাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর বিষয়ে শুনি। এটা মূলত ফিজিওথেরাপিতে কিন্তু ভালোই ব্যবহার হয় ট্রান্সকিউটারাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর। এই যে TENS ফিজিওথেরাপিতে ভালো ব্যবহৃত হয়। এটা a non-invasive method for pain relief which may be used for acute pain or chronic pain. It consists of an impulse generator connected by wires to electrodes on the skin, which produces tingling, buzzing sensation in the area. It was based on gate control theory. The spinal cord has large diameter nerve fibers and small diameter fibers. The electrical impulse stimulates large diameter nerve fibers to close the gate and prevent the pain impulse to reach the brain. Nursing responsibilities key TNS do not use in patient with pacemaker. এটা পেসমেকার যারা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো। ডু নট প্লেস দ্য ইলেকট্রোড ওভার ইনসিশন সাইট, যেখানে কাটা হয়েছিল ওই জায়গায় এই ইলেকট্রোডের প্যাড, এই যে এগুলো ব্যবহার করা যাবে না। এগুলা কাটা ছেঁড়ার জায়গায় ব্যবহার করা যাবে না, কাটা ছেঁড়ার উপরে ব্যবহার করা যাবে না। ব্রোকেন স্কিন এগুলো, তারপর ক্যারোটিড সাইনাস আমাদের গলার পাশে ব্যবহার করা যাবে, কারণ এগুলো ভাইব্রেশন করে বা এগুলো কিন্তু স্টিমুলেটর, এই প্যাডগুলো স্টিমুলেট করে মাসেল। এটা যদি ক্যারোটিড এই যে গলার এদিকে এসে এই যে দেখো এই জায়গায় যদি লাগায় তাহলে স্টিমুলেট করলে কি হবে, আমাদের যে ভেগাস নার্ভের উপরে চাপ পড়ে কি হবে, আমাদের ওই প্যারাসিম্পথেটিক নার্ভ অ্যাক্টিভ হয়ে যায়। প্যারাসিম্পথেটিক নার্ভ স্টিমুলেট মিন্স আমাদের বিপি এবং হার্ট দুইটাই ড্রপ করবে। এই জন্য এটা কখনোই গলার নিচে দেওয়া যাবে না। Remember. তারপর আসি হলো কারণ কেরোটিড এটা বললাম ব্রোকেন স্কিন, ফ্যারেঞ্জিয়াল অর ল্যারেঞ্জিয়াল মাসেল ঠিক একই। প্রোভাইড স্কিন কেয়ার কি, আচ্ছা দেখি এখানে কোনো কিছু বাকি আছে কিনা। ক্যারোটিড সাইনাস, হুম, এই যে দেখো ক্যারোটিড an enlargement of carotid artery that has vagus nerve ending। এই জন্য ক্যারোটিড আর্টারিজ এর এখানে দেয়া যাবে না, আর এখানে দিলে পেটটা দিলে কি স্টিমুলেট হলে তোমার ভেসোভেগাল ডায়ালেশন হয়ে যায়, মাথা রাখতে হবে। তারপরে প্রোভাইড স্কিন কেয়ার, ওয়াশ এরিয়া উইথ সোপ বা ওয়াটার অ্যান্ড এয়ার ড্রাই, ওয়াইপ এরিয়া উইথ skin skin preparation pad before reapplying electrodes, assess area for signs of redness, reposition electrodes if redness persists for more than 30 minutes. এরপর আসে হলো স্পাইনাল কর্ডে যে তোমার অ্যানেস্থেসিয়া দেয় বা নার্কোটিক ইনফিউশন করে সেটা। Interspinal narcotic infusion medication infused through catheter placed in subarachnoid space or epidural space in thoracic or lumbar area. ওই মেডিসিন যখন আমাদের ওই যে ভার্টেব্রার ভিতর দিয়ে যখন ওই যে নিডল ঢুকিয়ে দেওয়া হয় দিয়ে ওই সাবআরাকনয়েড স্পেস এপিডুরাল স্পেস দেওয়া হয়, অথবা তোমার এটা আমাদের থোরাসিক সাইডেও করা হয় এবং লাম্বার, বিশেষ করে আমি বেশিরভাগ সময় থোরাসিক সরি লাম্বারই দেখছি। It produces analgesia without the side effect of associated with systemic narcotics. Usually used for post-operative patient and also for chronic pain like cancer pain. ইয়েতে দেখা যায়।
এরপর আসলে আকুপাংচার। এটা হলো চাইনিজ ট্রিটমেন্টের ভিতরে ভালোই। এগুলো কিন্তু ভালো জানো? অনেক সময় অনেকে বলে দেখবে যে অনেক শরীর ব্যথা ভালো হয় না, মেডিসিন অনেক খাইছে কাজ। আমার মতো এই ধরনের পেশেন্টরা এই আকুপাংচারে গেলে ভালো। যাদের এরকম ইয়ে আছে, মানে অনেক মেডিসিন খাওয়ার পরও পেন টেন ভালো হয় না, তাদের আকুপাংচার। তারপর একটা আছে হিজামা টেকনিক, হিজামা। হিজামা খুবই ভালো। বিশেষ করে যারা জিম টিম করে এরা ভালো জানে এই বিষয়গুলো সম্পর্কে। হিজামা খুব কাজে দেয়। এটা ছিল acupuncture based on Eastern philosophy, where insertion of needles along 400 to 600 points on the meridians. এই মেরিডিয়াস মানে হলো যে একটা এনার্জি ফ্লো পাথ। মানে এটা একটা ফিলোসফিক্যাল একটা বিষয় যে অনেকগুলো এই ছোট ছোট নিডেল গুলা প্রায় 400 600 মতো নিডলস লাগে। এগুলা অনেক জায়গাগুলাতে সাধারণত যেখান দিয়ে আমাদের মানে স্টিমুলেশন বা নার্ভ সিগন্যাল গুলা যায় ওই জায়গাগুলাতে এগুলা এই ছোট ছোট নিডেল ঢুকিয়ে দেওয়া হয়। থট টু ব্লক এই যে এনার্জি গুলা যায় সেই জায়গাগুলোতে ঢুকিয়ে দেওয়া হয়। ধারণা করা হয় থট টু ব্লক এনার্জি অ্যান্ড রিস্টোর বডিজ হারমোনি। ধারণা করা হয় যে এই নিডার গুলো ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে তোমার কি বলে এটাকে, ধরে নেওয়া হয় যে এই ইয়েগুলা দেওয়ার মাধ্যমে বডির একটা সামঞ্জস্য বা হারমোনি হারমোনি ইয়েটা বললো যে হলো যে তোমার একটা বন্ধুত্বপূর্ণ একটা এনভায়রনমেন্ট তৈরি করে বডি। মেকানিজম কি triggers point like needles stimulate hypersensitive area that helps to relieve the spasm and pain. Endorphin system, needle insertion activities production of endorphins. এই এন্ডরফিন কিন্তু বডির ন্যাচারাল পেইন হিলার একটা একটা ইয়ে, কি বলে এটাকে, এন্ডোরফিন তো ন্যাচারালি বডির পেইন রিলিফ করতে সাহায্য করে একটা সাবস্টেন্স যেটা বডি থেকে ন্যাচারাল নার্কোটিক হিসেবে কাজ করে। যদিও আমাদের এখন পর্যন্ত যা পড়লাম এগুলো খুব একটা অ্যানফিল্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা জরুরি তেমন কিছু না। তবে এইটা অনেক বড় কিছু শখ। পাংচারে তো ভাই মনে হয় ওই স্টেরিলাইজেশন প্রসেসটা কি ভালো থাকে? হুম। নিডল গুলা কি এরকম স্টেরাইল নিডল এরকম ইনসার্ট করা হয় বা এতে সাইড ইফেক্ট হয় না? উম, এরকম শুনে নাই, তবে হ্যাঁ এই যদি উল্টা পাল্টা কোনো নার মানে এই নিডের গুলা সাইড এফেক্ট আসলে ওই যে একটু হয়তো হেমাটোমেটো এগুলো হতে পারে। তবে এই বিষয়ে খুব একটা যে আহামরি কোশ্চেন আসে তা কিন্তু না। তবে তোমার বার্ন, ফ্র্যাকচার্ড এইসব এরিয়াগুলোতে দেওয়া যায় না, বুঝছো? এবার আসলে শখ। আচ্ছা, আমরা শখ বলতে আসলে কি বুঝি একটু যদি কেউ যদি বলো, শখ আসলে কি বলা, কি বলা উচিত, কি বোঝা উচিত? যে কেউ। ফেইলিউর অফ অর্গান অ্যাক্টিভিটি। ফেলিওর অফ অর্গানাইজেটিভ বাট মানে হোয়াই? বলো যে কেউ, একটু একটু তাড়াতাড়ি বলো।
বলো না, আর কেউ নেই? শখের কোনো আইডিয়া নেই কারো কোনো? মাল্টিপল অর্গানে ব্লাড সাপ্লাই কম, ভাইটাল সাইনের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাইটা কম। হ্যাঁ, এক্স্যাক্টলি। শখ বলতেই কিন্তু ব্লাড সাপ্লাই কম, বিভিন্ন অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়। তার মানে কি বডিতে প্রচুর পরিমাণ অক্সিজেন বেড়ে যায়, এরকম নাকি রুনা? শখে বডির অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়, এই বিষয়ে তোমার মতামত কি? না ভাইয়া, অক্সিজেন সাপ্লাই বাড়ে না। কি হয় তাহলে? কমে যায়। কেন? কেন কমে যাবে? একটু মাথা খাটাও। টিস্যু আর অর্গান হচ্ছে ব্লাড ফ্লো হয় না এই জন্য। কারণ ব্লাড কি করে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়। ইয়েস। হচ্ছে that। জি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, কি বলে, আম, শক আছে। বিভিন্ন কারণে অর্গানের ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড পারফিউশন কমে যেতে পারে। সেগুলো একটু আমরা দেখি। দেখো, প্রথমে আছে হাইপোভলিমিক। হাইপো মিনিং, মিনিং মিনিং কম, এটা তো আমরা আগেই জানি। আর ভলিউম মানে, ভলিমিক মানে ভলিউম। তাহলে ভলিউম যেখানে কমে যায় সেটাই হলো, সেটাকে বলা হয় হাইপোভলিউমিক শক। যেমন কি কি কারণে ভলিউম কমে যেতে পারে বডির, মানে ব্লাড কমে যেতে পারে? ফ্রম ডিক্রিজড ব্লাড ভলিউম ফ্রম ভেরিয়াস কন্ডিশন লাইক হেমোরেজ, ভেঙে গেছে কোথাও, সেখান থেকে ব্লিডিং হইতেছে। বার্নস, পুড়ে গেছে, ভলিউম কমে গেছে। নাউসিয়া, ভমিটিং এর ফলে বডি থেকে ফ্লুইড বের হয়ে গেছে। ডিক্রিজড ফ্লুইড ইনটেক, ইভেন কি পানি কম খেলেও তোমার এই ভলিউম কমে যাবে। এই কারণে যে শকটা সেটা হলো হাইপোভলিমিক শক। তাহলে এই শকের ম্যানেজমেন্ট আমরা একটু ফার্দারে যাওয়ার আগে তাহলে একটা আমরা ইমাজিন করতে পারবো তাহলে কি করতে হবে? আরেকটা ব্লাড দিতে হবে। সিম্পল, খালি ফ্লুইড রিপ্লেসমেন্ট। তাহলে এই ধরনের প্রবলেম ঠিক করতে হলে কি করতে হবে? আগে আইভি ফ্লুইড দিয়ে ভলিউম বৃদ্ধি করতে হবে, তাই না? এরপরও যদি না ওঠে, লাইক বিভিন্ন ধরনের তোমার ইয়ে আছে, এটাকে কি বলে, তোমার ডোপামিন আছে, মানে কি বলে, এগুলা ভ্যাসোপ্রেসর আছে। যদি এখানে ভ্যাসোপ্রেসর খুব একটা কাজে দেয় না, তবে ভলিউম এক্সপার্ট মানে লাইক ডোপামিন, এগুলো আসলে কাজ করে আর কি। ঠিক আছে, তো এগুলো আমরা একটু আস্তে ধীরে ধীরে জানবো। তারপর কার্ডিওজেনিক, কিভাবে হয় এটা? ফ্রম দ্য ফেলিয়ার অফ হার্ট টু পাম্প প্রপারলি ইন কন্ডিশনস লাইক myocardial infarction, arrhythmia, congestive heart failure, cardiac tamponade, etc. আর আমরা তো জানি যে কার্ডিয়াক টেম্পোরেট মানে কি, যেখানে তোমার হার্টের ইয়েতে ফ্লুইড অ্যাকুমুলেটেড হয়, মানে পেরিকার্ডিয়ালাইসিস। এরপরে হলো সেপটিক শক। সেপটিক, সেপসিস মানে হলো ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম বা অর্গানিক কোনো প্রবলেম, হ্যাঁ। সেপটিক শক মানে হলো ফ্রম রিলিজ অফ ব্যাকটেরিয়াল টক্সিনস, মানে ব্যাকটেরিয়া আমাদের বডিতে যখন যায় তখন এমন কিছু টক্সিক সাবস্টেন্স বডিতে ছড়ায় দেয়, যেটা ব্লাড ভেসেলে গিয়ে ব্লাড ভেসেল ডাইরেক্ট করে দেয় অ্যান্ড প্রোডিউস ম্যাসিভ ভ্যাসোডাইলেশন। ব্লাড ভেসেলে যায় এবং ভ্যাসোডাইলেট করে এন্ড ড্রপ ইন ব্লাড প্রেশার, ফ্রিকুয়েন্টলি কল্ড বাই গ্রাম নেগেটিভ সেপ্টিসিস। বিশেষ করে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া আছে এগুলোর কারণে এই প্রবলেম গুলো হয়ে থাকে, লাইক ই কোলাই, সালমোনেলা, শিগেলা, সুডোমোনাস, এটসেট্রা।
আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি, ওইদিন দেখছিলাম যে শখ এক এক বইতে এক এক রকম ভাবে ডিফাইন করা হয়। তো এইখানে একটা জিনিস লিখে রাখো, এটা আমি প্র্যাকটিস প্র্যাকটিস করার সময় একটা পাইছিলাম, যেটা হলো ডিস্ট্রিবিউটিভ শক। মানে যে শখগুলা তে তোমার ইয়ে হয়, কি বলে, যে ডিস্ট্রিবিউটিভ শক একটা, লিখে রাখো একটু, ডিস্ট্রিবিউটিভ শক। আরেকটা হলো অবস্ট্রাকটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক একটু লিখে রাখো। এটা আমি আসলে সামর্থক শব্দ ছিল, যে যার কারণে আমার একটু এটা ভুল হয়েছিল। ডিস্ট্রিবিউটিভ শক মানে কি? ডিস্ট্রিবিউটিভ শক হইলো যে শকে আমাদের ব্লাড ভেসেলটা ডায়ালেট হয়ে যাওয়ার কারণ হয়। লাইক কি এরকম একটা শক, কি তাহলে এই হলো এই সেপটিক শক, ঠিক আছে? আরেকটা হলো অ্যানাফাইল্যাকটিক শক। এই দুইটা হলো ডিস্ট্রিবিউটিভ শক, মাথায় রাখো। অ্যানাফাইল্যাকটিক এবং সেপটিক, আরেকটা আছে নিউরোজেনিক। এই তিনটা, সেপটিক, নিউরোজেনিক এবং অ্যানাফাইল্যাকটিক, আই রিপিট, সেপটিক, নিউরোজেনিক এবং অ্যানাফাইল্যাকটিক, এই তিনটাকে বলা হয় হলো ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক, এটা মানে মানে প্রকারভেদ, এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে এটা প্রকারভেদ করা হয়েছে। আমি এই বইতে এরকম ভাবে পড়ছি, অন্য বইতে আরেক রকম। এখানে এই যে ডিস্ট্রিবিউটিভ, তারপরে অবস্ট্রাকটিভ শক কিভাবে পাইছি, শখের মতোই আছে, বাট এটা এক এক বইতে এক এক ভাবে, কিন্তু কোশ্চেন আসছে, কিন্তু আমি জানতাম না ডিস্ট্রিবিউটিভ শক বলতে আসলে কি হয়েছে। ডিস্ট্রিবিউটিভ শক বলতে বুঝেছি যেই শকে শুধুমাত্র ভেসেল ডায়ালেট হওয়ার জন্য, তোমার ভেসেল ডায়ালেট হওয়ার জন্য তোমার বিপি ড্রপ করছে, এরকম একটা শখের নাম হলো সেপটিক, এই যে মাত্র তো পড়লাম, নিউরোজেনিক, আর একটা হলো অ্যানাফাইল্যাকটিক। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইনফরমেশন আমি দিতে চাই, সেটা একটু লিখে রাখো। এই 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 শকটা, মানে শক তো আমরা এই যে বললাম হাইপোভোলেমিক আছে, আরো কোনো সেপটিক এবং নিউরোজেনিক শকে লিখে রাখো। সেপটিক শকে, মানে সায়েন্স ইউনিটে লেখো, সেপটিক শক প্লাস নিউরোজেনিক শকে টেম্পারেচার, হাই টেম্পারেচার হয়। আই মিন সেপটিক এবং নিউরোজেনিক শকে টেম্পারেচার অনেক বেড়ে যায়, মানে জ্বর হয় আর কি। সেপটিক এবং নিউরোজেনিক, অ্যানাফাইল্যাকটিক শকে কিন্তু এরকম হয় না, কোশ্চেনে পাইছিলাম। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে আমি একটা প্রশ্ন করি, দেখো তো, এটা খুবই ট্রিকি কোশ্চেনটা, এবং ভালো লাগছে আমার কাছে, যে এই সেপটিক শক, স্টিক, নিউরোজেনিক, অ্যানাফিল্যাক্টিক, এই শকে ব্লাড প্রেশারের, এই শকে, এই সেপটিক শকে আর কি, হ্যাঁ, ব্লাড প্রেশার এবং ব্লাড প্রেশার এবং হার্ট রেট, দাঁড়াও একটু, আমি ঠিক বলতেছি নাকি। সেপটিক শকে হাই টেম্পারেচার হয়, এবং মানে সেপটিক শক এবং নিউরোজেনিক শক, এটা লিখছো না সবাই? এবং এই দুইটা শকে হাই টেম্পারেচার হয়, এবং বাকিদের ক্ষেত্রে আসলে এটা হয় না। আর এইখানে
সেপটিক এবং নিউরোজেনিক শকে মানে মেইন প্রবলেম কি সেপটিক এবং নিউরোজেনিক শক? কারণ হলো মানে ভেসেলের যে লেয়ার এটা ডাইলেট করে ফেলে। তাহলে এখানে এই শকে হার্ট রেট কমবে নাকি বাড়বে? কি মনে হয়? বলতে পারবা? যে কেউ কার্ডিওলজিও তো পড়েছি, মাশাল্লাহ। ভাইয়া বাড়বে, হার্ট রেট বাড়বে। না, কবে? এইটাই জি, এইটাই হলো কাহিনী। এটা আমি যখন প্রথম পাইলাম আমি নিজেও অবাক হয়ে গেছি। ডিস্ট্রিবিউটিভ শকে হার্ট রেট বাড়ে না, বুঝছো? ভেসে ডাইলেট করে ফেলে কিন্তু হার্ট রেট বাড়ে না। এটা খুবই ইউনিক লাগছে আমার কাছে। আমি যখন কোশ্চেনটা পাইছি তখন আমার কাছে মানে অনেক চিন্তা ভাবনা হয়েছে। মানে কি এই যে এই ডিস্ট্রিবিউটিভ শকে ভেসেল অনেক বেশি ডাইলেটেড হয়ে যায়, ফলে কি অর্গান পারফিউশন কমে যায়। আর এই শকে ব্লাডের কিন্তু কোনো প্রবলেম নেই। ব্লাডের ব্লাডের কিন্তু কোনো পরিমাণ কমে নাই। এই আমি বলি ডিস্ট্রিবিউটিভ শক হলো তিনটা মিলে হয়, সেপটিক, নিউরো আর ওই যে ওইটা বললেন। হুম, কিন্তু এমনি নর্মালি ট্যাকিকার্ডিয়া হয়, যদি নিউরোজেনিক শক হয় তখন কি আপনার বেডিকার্ডিয়া হয়। মানে ওই ওই টাইপস এর ভিতর পড়লে আচ্ছা নিউরোজেনিক শক যদি হয় তাহলে বেডিকার্ডিয়া হবে, তখন এটাকে আর ডিস্ট্রিবিউটিভ বলা যাবে না, নিউরোজেনিক শক বলতে হবে। আচ্ছা, এরকম আর পাইছিলা যদি ব্লাড কোথাও? প্রেশার বেশি, হ্যাঁ পাইছিলাম, আর ব্লাড প্রেশার যদি বেশি ডাইলেট হয়ে যায় হুম, তখন ডিস্ট্রিবিউটিভ শক বলতে পারেন, তখন হাইপারটেনশন এবং ট্যাকিকার্ডিয়া থাকে। আর যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে, বেডিকার্ডিয়া থাকে, তাহলে এটা নিউরোজেনিক শকে চলে যায়। যদি হাইপোটেনশনও থাকে ব্র্যাডিকার্ডিও থাকে, তাই তো? পেডি- তাহলে এটা হ্যাঁ নিউরোজেনিক শক হ্যাঁ, আর এটা এই নিউরোজেনিক শকটাই হলো ডিস্ট্রিবিউটিকের একটা ধাপ আর কি। টাইপ। হুম হুম হ্যাঁ ঠিক। হুম, হুম, বলা যেতে পারে। তো আমার কাছে খুবই ইউনিক লাগছে আর কি কোশ্চেনটা, কারণ আমরা জানি যে সকলের ট্যাকিকার্ডিয়া হয়, বাট আমি এই একটা কোশ্চেনই পাইছিলাম আমি তখন। এরপরে আর ওইভাবে পাইনি এই কোশ্চেনটা, ভালো ছিল, শিখছি আর কি নতুন ভাবে। কদিন আগে আমাদের হসপিটালে যে আমেরিকা থেকে একজন আসছিল, উনি আইসা রেস্টুরেন্টে গরুর মাংস খাইছে, খাওয়ার পর ওনার অ্যাডজাস্ট হয় নাই, তাড়াতাড়ি সেপটিক শকে গেছে, মুখ টুক লাল হইয়া ইমার্জেন্সিতে আসছে, নাকও ফুলে গেছে, কান নাক। তারপর তাড়াতাড়ি ইমার্জেন্সি আইভি ক্যানোলা করে এবিল একটা দিলাম, এই তারপর বেলেক মানে কি পেশেন্ট এপিনেফ্রিন? রিল্যাক্স। না, এবিল ওই যে অ্যান্টি অ্যালার্জি, এবিল ইনজেকশন। জেনেরিক কি জেনেরিক? জান, ওকে জান। এটা কি এই ইয়ে নাকি অ্যালার্জিক বলতে কি অ্যানাফিল্যাক্সিস হয়েছিল এরকম কিছু? যাই হোক, অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন না? ওকে, ফেনিরামিন মেলেট, ফেনিরামাইন মেলেট। আচ্ছা, হতে পারে। তারপর কটসন দেওয়া হয়েছে, অ্যানাফাইলেটিক শক ছিল। অ্যানাফাইল্যাক্টিক, জি। তো এই ছিল যেটা বললাম আর কি। তো এরপর আসলে নিউরোজেনিক কজ বাই ডিসরাপশন অফ অটোনমিক পাথওয়েজ within spinal cord and can cause decreased systemic vascular resistance. নিউরোজেনিক শকে প্রবলেমটা হলো আমাদের ভেসেলের যে লেয়ার এটা যদি রেজিস্ট্যান্স না হয়, আই মিন বাধা না পায়, তখন কিন্তু আমাদের ইভেন কি এই যে অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম আছে না, যে অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম পড়াইছি, অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম কিভাবে ব্লাড মানে বিপি হার্ট রেট এগুলো বানায়? এরা ভেসেলকে টাইট করে দেয়, আই মিন ভেসেলের লেয়ারকে টাইট করে দেয়। ফলে কি হয়, রেজিস্ট্যান্স তৈরি হয়, একটা বাধার সৃষ্টি করে দিলে ওই জায়গা দিয়ে ইজিলি তোমার ইয়ে চলে যায়, আম, যে ব্লাড চলে যায়, এটা হলো একটা রেজিস্ট্যান্স। এই ইয়েতে নিউরোজেনিক শকে এই জিনিসটা মানে নাই হয়ে যায়, আই মিন বলে ভেসো অবস্ট্রাকশন নাই, মানে
কি বলে তোমার রেজিস্ট্যান্স নাই হয়ে যায় neurogenic shock caused by disruption of autonomic pathways in the spinal cord and can cause decreased system of vascular resistance, resulting in pooling of blood within extremities, leading to hypotension. আর এই রেজিস্ট্যান্স যে থাকে না তখনই মূলত তোমার এই ইয়ে হয় আম, কি বলে এটাকে ওই মানে বিপি ড্রপ করে তাহলে কি হয় এই সিম্পলি এক্সট্রিম পেইন এর কারণে হয় এটা হতে পারে স্পাইনাল কর্ড ইনজুরি মোস্টলি মানে স্পাইনাল রিলেটেড ইস্যু গুলা বেশি থাকে এখানে হেড ইনজুরি স্পাইনাল অ্যানেস্থেসিয়া এটসেট্রা এরপর আসে হলো অ্যানাফাইল্যাকটিক ম্যাসিভ vasodilation resulting from release of histamine due to an allergic reaction like insect venom ওই যে ইয়ে মৌমাছির ইয়েতে তারপরে ডাইস লাইক আয়োডিন ডাই এগুলাতেও হতে পারে মেডিকেশনের কারণেও হতে পারে লাইক পেনিসিলিনের কারণে কিন্তু অ্যালার্জি হয় সিরিয়াস এইসব কারণে হতে পারে তো আমরা অনেকগুলো তো বললাম চলো আমরা কিছু স্লাইডে বাকি আছে সেটা একটু দেখে নিই দেখি একটু হালকা একটু acupuncture একটু বাকি আছে the essence of acupuncture mechanism in this application is micro injury released local blood flow facilitated healing and analgesia. Acupuncture needles stimulated the nerves in the local tissue. This caused the release of neuropeptides resulting in vasodilation and increased circulation locally. এই সব টাইপ তো অলরেডি বলে ফেলছি এই যে কার্ডিয়াক টেম্পোরেন্ট আচ্ছা তো এটা তো বললাম আমাদের অ্যানাফিল্যাকটিক পর্যন্ত তো বলা হয়েছে এবার ছিল শক রেসপন্স ইন বডি শক আসলে বডিতে কিভাবে রেসপন্স করে সেটা একটু অলরেডি আমরা অনেকটাই বলে ফেলছি হ্যাঁ প্রথমেই আসি হলো টিস্যু অ্যানেক্সিয়া মানে টিস্যু অ্যানেক্সিয়া মিন্স কি ল্যাক অফ অক্সিজেন ইন দি টিস্যু সোজা কথা এর ফলে কি হয় টিস্যু অ্যানেক্সিয়া লিড টু অ্যানারোবিক মেটাবলিজম leads to anaerobic metabolism because lactic acid builds up metabolic acidosis আর এই টিস্যু অ্যানেক্সিয়ার কারণেই কিন্তু এই যে কর্ড কম্প্রেশন হয় না কর্ড কম্প্রেশন বাচ্চা ডেলিভারির সময় কর্ড বাচ্চার গলায় পেঁচায় গিয়ে তোমার কি হয় বাচ্চা অক্সিজেন বন্ধ হয়ে যায় যার ফলে কি বডিতে ওই যে টিস্যু বডির টিস্যু গুলা ওই অক্সিজেন কমে যায় অক্সিজেন পাওয়া কমে যায় যার ফলে বডিতে কার্বন ডাই অক্সাইড আস্তে আস্তে ডেভেলপ করে আর তোমার কি মানে মেটাবলিক অ্যাসিড বেড়ে যায় এটা একটা কাইন্ড অফ একটা রেসপন্স হাইপার ভেন্টিলেশন ফ্রম রেসপিরেটরি অ্যালকালোসিস কেন হয় এটা ল্যাকটিক অ্যাসিডোসিস হয় আই মিন মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার কারণে কি হবে রেসপিরেটরি তাহলে অ্যালকালোসিস কম্পেনসেট করবে এটা হয় এটা আমরা জানি ট্যাকিকার্ডিয়া sorry peripheral vasoconstriction helps to provide more blood to the vital organ ট্যাকিকার্ডিয়া হয় এটারও কম্পেনসেটরি মেকানিজম কারণ বডির যে পরিমাণ ব্লাড আছে এই ব্লাডটাকে বডি কি করে হোল বডিতে অক্সিজেন রিলেটেড ব্লাড দিয়ে দেওয়ার সরায় দেওয়ার চেষ্টা করে তখনই হার্ট জোরে জোরে পাম্পিং শুরু করে এটা কম্পেনসেটরি মেকানিজম তারপরে ফ্লুইড শিফট করে ইন্ট্রাসেলুলার টু এক্সট্রা সেলুলার দিকে চলে যায় টু মেনটেন সার্কুলেটিং ব্লাড ভলিউম তারপরে রেনাল পারফেকশন করে যায় লিডস টু অ্যাকিউট রেনাল ফেলিওর তারপরে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয় encountered in individual without previous history of respiratory problems এবার আসি হলো ফাইন্ডিংস কি কি মানে হয় শকে প্রথমে আসি স্কিন কুল পেল এন্ড ময়েস্ট আর একটু যাওয়ার আগে আরেকটু জিনিস ছোট ছোট কিছু জিনিস আছে এগুলো একটু পড়ে দিই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যেটাকে সংক্ষেপে SIRS বলা হয় কি বলে
systemic inflammatory systemic inflammatory রেসপন্স সিন্ড্রোম বলা হয়, SIRS। ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার। প্রথমে শকে যাওয়ার আগে প্রথমে যেই ধাপটা আসে, পেশেন্ট আসে, সেটাকে বলা হয় SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম। ঠিক আছে, SIRS। এটা শকে যাওয়ার আগের একটা ধাপ। এটা কি হসপিটালে কখনো পাইছিলা? এটা এই SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স। কেউ পাও নাই? ভাইয়া আমি আমিও আমি আমার যতটুকু মনে পড়ে তুই একবার পাইছিলাম। আসলে এই যে SIRS, এটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কোশ্চেন। আমি ওয়ার্ল্ড এরটাও দেখছি এবং যেগুলো আছে ওগুলাতেও দেখছি। SIRS বা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হলো, এটা কিন্তু কোনো মানে রোগ না, স্পেসিফিক কোনো একটা ডিজিজ না। এটা একটা আমাদের বডির একটা কন্ডিশন, যেখানে বডি যে কোনো, ধরো কোনো আঘাত হোক, তারপরে ইনফেকশন হোক, তো যখন বডির কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন, লাইক এই যে ইনফেকশন হোক কিংবা তোমার আঘাত হোক, কোনো ব্লাড লস হোক, এই একটা অ্যাবনর্মাল একটা কন্ডিশনে বডি কি কি প্রতিক্রিয়া দেখায়, সেটাই মূলত এই সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স বলে। এবং এর ফলে এই মানে বডির জন্য এমন কন্ডিশন তৈরি হয়, তখনই একটা বডি প্রতিক্রিয়া দেখে, সেটাই হলো SIRS। এবং একজন পেশেন্টের সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম এটা হয়েছে কিনা, এর সাথে 4টা ইম্পর্টেন্ট বিষয়ের উপরে নির্ভর করে। সেটা আমরা একটু এখন আস্তে আস্তে শিখবো। প্রথমেই আসে হলো এই যে এই 4টার ভিতরে যে কোনো অ্যাটলিস্ট 2টা, এই 4টা কি কি? সেপসিস, সেপটিক শক, মোর্স, এগুলোর ভিতরে যে কোনো 2টা যদি থাকে কোনো কারণে পাওয়া যায়, তবে এটা সিস্টেমিক তোমার ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে ধরা হয়। দেখো, এই SIRS এবং প্রথমে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স যখন হয়, প্রথমে এই সিমটম প্রথমেই আসে হলো ফিভার। ফিভার হলে হার্ট রেট বা রেসপিরেশন এগুলো বেড়ে যায়, এটা হলো SIRS। তারপরে SIRS থেকে হয় সেপসিস। সেপসিস কি? সেপসিস হলো মানে SIRS থাকে মানে এই পেশেন্টের ফিভারও থাকে, হার্ট রেট, রেসপিরেশন এগুলো তো বাড়ে, প্লাস নিউমোনিয়া হয়। SIRS এর ফিচার থাকে প্লাস নিউমোনিয়া থাকে, ইনক্লুডিং ইউটিআই। আবারও বলি, সার্সের সাথে যদি নিউমোনিয়া এবং ইউটিআই থাকে, তখন এটাকে সেপসিস বলা হয়। ফেলিওর টু ট্রিট সেপসিস ক্যান লিড টু সেপটিক শক অ্যান্ড মোর্স। আমরা একটু পরে, মোর্স হলো মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর বলে না, এটা হলো মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর, এটা লাস্টে আসে। প্রথমে SIRS মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, আই মিন বডি কোনো একটা ম্যাসিভ ক্রাইসিসে পড়ে গেছে, তখন বডি যে প্রতিক্রিয়াটা দেখায়, কিভাবে দেখায়? প্রতিক্রিয়াটা টেম্পারেচার বাড়ায় দেয়, হার্ট রেট বাড়ায় দেয়, রেসপিরেশন বাড়ায় দেয়। এটাকে যদি ট্রিটমেন্টের আওতায় না হয়, তখনই হয়ে যায় সেপসিস। কিভাবে হয়? সেপসিসটা আমরা কখন বলি? যখন ইজ SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমের ফিচার পাওয়া যায়, প্লাস নিউমোনিয়া
প্লাস ইউটিআই, নিউমোনিয়া না থাকলেও ইউটিআই হলেও হবে। এগুলো পাওয়া যায় তখনই আমরা এটাকে সেপসিস বলি। ফেলিউর টু ট্রিট সেপসিস ক্যান লিড টু সেপটিক শক অ্যান্ড মোডস। আর যদি সেপসিসকে ট্রিটমেন্ট না করা হয় তখন সেপটিক শক হয়, মানে সেপসিস প্লাস হাইপোটেনশন, সেপসিস প্লাস হাইপোটেনশন, তখন এটা সেপটিক শক। আর শক তো জানি আমরা যে বিপি ড্রপ করে। আর শক হলে কি হবে, আমাদের বিভিন্ন অর্গান আস্তে আস্তে মানে ব্লাড পারফিউশন কমে যাবে, অক্সিজেন কমে যাবে, সবই তো কমে যায়। তারপরে এর সাথে ইনক্লুডিং যত ইয়েগুলো আছে তোমার কি বলে নিউট্রিয়েন্ট বা ব্লাড প্রোডাক্ট আছে, সবই তো আস্তে আস্তে কমে যায়, তাই না? তাহলে মোটস হলো কি, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম বা সেপটিক শক। সেপটিক শক তো আমরা বললামই, অলরেডি জানি। সেপটিক প্লাস অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস, যেমন অ্যাকুট কিডনি ইনজুরি এবং ডিক্রিজ প্লাটিলেট, আই মিন ব্লাড প্রোডাক্ট যখন কমে যায়। কারণ ব্লাড পাম্প না হলে এগুলো যাবে কিভাবে? এই জন্য এটাকে বিভিন্ন অর্গানে পড়ে, তো এটা মাল্টি সিস্টেম একসাথে ফেল করে, যেটাকে বলা হয় হলো মাল্টি সিস্টেম অর্গান ডিসফাংশন। এটা থেকে কোশ্চেন অনেক হয় এবং এটা মাথায় রাখতে হবে। এটাতে বুঝো নাই এরকম কে কে আছো, অথবা এটা সম্পর্কে ক্লিয়ার না এখনো? যদি একটু কাইন্ডলি বলো, এখানে একটু শুনতে চাই আমি। বলবা কেউ কাইন্ডলি? ক্লিয়ার আছে ভাই? সব বুঝছো সবাই? লাবণী, যদি বুঝে থাকো আচ্ছা আমাকে একটু বলতে পারবা সেপ এসআইআরএস এবং সেপ্টিক শকের মধ্যে কিভাবে পার্থক্য করবা? একটা পেশেন্ট এসআইআরএস হয়েছে নাকি সেপ্টিক শক হয়েছে, এটা কিভাবে পার্থক্য করবা? বা সরি, এসআইআরএস এবং সেপসিস যে হয়েছে, এটা দুটোর মেইন পার্থক্য কিভাবে করবা বলো তো? এটা কি কন্ডিশনটা কি এসআইআরএস নাকি সেপসিস, এটা কিভাবে পার্থক্য করবা? সেপসিসে আপনার নিউমোনিয়া ইউটিআই থাকবে, এসআইআরএস এ জাস্ট হার্ট রেট রেসপিরেশন বাড়তে থাকবে, সাথে টেম্পারেচার থাকবে। আর অন্য কেউ? আর আর কেউ? আর বাকিরা কি বুঝো নাই? ভাইয়া বুঝছি। এসআইআরএস হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে সেপসিস। এসআইআরএস এর পরে হচ্ছে সেপসিস হয়, বা বোঝা যায় যদি এসআইআরএস এর সাথে যদি নিউমোনিয়া ইউটিআই থাকে তাহলে সেটাকে সেপসিস বলা যায়। শুধুমাত্র নিউমোনিয়া ইউটিআই যে হবে তাও কিন্তু না, আবার অন্য কোনো, এটা হলো অন্য কোনো ইনফেকশনও থাকতে পারে। এটা অ্যাড হয়ে গেলেই তখন এটা সেপসিসে টার্ন করে। এসআইআরএস এবং সেপসিস যখন হয়, এসআইআরএস কিন্তু সবার প্রথমে শুরু হয়। হ্যাঁ, এটা একটা মানে একটা বডির রিয়াকশন, মানে বডি রিয়েক্ট করে, বডি প্রথমে রিয়েক্ট করে। যখন রিয়েক্টটা করে তখন আমরা কিভাবে রিয়েক্ট করি? টেম্পারেচার বাড়ায় দেয়, হার্ট রেট বাড়ায় দেয়, রেসপিরেশন বাড়ায়। আর সেপসিসটা কি? ওগুলো তো থাকে, প্লাস বডির কোনো ইনফেকশন থাকে। যখনই ওগুলো থাকবে, কোনো একটা ইনফেকশন ইন্ডিকেট করবে, তখনই এটা ধরে নিতে হবে এটা আমাদের সেপসিস হয়েছে। আর সেপসিসকে যদি ট্রিটমেন্ট না করা যায় তখন এটা আস্তে আস্তে শকে, সেপটিক শকে যায় এবং আমার কি বলে মাল্টি সিস্টেম অর্গান ডিসফাংশনের দিকে চলে যায়। রিমেম্বার, এটা আসে এখান থেকে কোশ্চেন আসে। আর শকের সাথে ল্যাকটিক অ্যাসিডোসিস কিভাবে? শক কি হয়? টিস্যু পারফিউশন কমে যায়, এরপরে অ্যানারোবিক মেটাবলিজম হয়, ইনক্রিজ ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস।
দেখো নর্মালি আমরা আমাদের টিস্যু মেটাবলিজম হয় কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে। যখন অক্সিজেন কমে যায়, if no oxygen availability, it leads to anaerobic metabolism and produces lactic acid as a waste product. এই দেখ, temperature changes with shock. Hypothermia in all except neurogenic and septic shock. কারণ এখানে তোমার এখানে টেম্পারেচারটা করে, ধরো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, ওই যে যেটা বললাম না, সেপটিক এবং নিউরোজেনিক শকেই কিন্তু হাই টেম্পারেচার হয়। এটা কিন্তু বলেছিলাম, ওই সেম একই কারণ। সায়েন্স সিমটম কি? সেপটিক এবং নিউরোজেনিক, এদের এখানে টেম্পারেচার রাইজ করে। সরি, এটা তো আমরা ব্রেডিকার্ডিয়া নিয়ে পড়ছিলাম ভাই। হুম আচ্ছা, টেম্পারেচার আপনি বলছিলেন না যে ডিস্ট্রিবিউটেড শকে ব্রেডিকার্ডিয়া ওঠে। হুম এটা তো হাইপোথার্মিয়া, এটা তো টেম্পারেচার নিয়ে বলেছে। ও ওইখানে কি আরেকটা ওইখানে জানি কি বলছিলাম তাহলে? কোনটা বলছিলাম ওইখানে? মানে বিপিও কমবে, হার্ট রেটও কমবে। জি জি, বিপিও কমবে, হার্ট রেটও কমবে, yes। আর এইটাই আরেকটা হলো টেম্পারেচার। হুম আরেকটা হলো যে সেপ কি বলে, টেম্পারেচার শক, হাইপোথার্মিয়া ইন অল, সবগুলোতেই টেম্পারেচার কমবে এক্সেপ্ট নিউরোজেনিক এন্ড সেপটিক শক। এটা হলো মানে সায়েন্স মানে সিম্পল। নিউরোজেনিক শকটা একটা এক্সেপশন। মানে বিপি আসলে কমে, রেট কমে, টেম্পারেচারও কমে, সব কমে। septic shock temperature changes. The patient can present with fever or hypothermia. Fever can occur due to infection, and hypothermia due to worsening of shock and inadequate tissue perfusion. Septic shock, signs of tissue perfusion. A patient হাইপোথার্মিয়া না হাইপারথার্মিয়া? hypothermia, hypothermia. যদি সেপ- হাইপোথার্মিয়া হয়, সেপটিক শকে যদি হাইপোথার্মিয়া হয়, এটা ইন্ডিকেট করা হলো কি পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাবে, মানে পেশেন্ট মরার দিকে যাচ্ছে। শক তো অবশ্যই ট্রিটেবল, বাট টেম্পারেচার কমে যাওয়া ইটস নট এ গুড সাইন। টিস্যু পারফিউশন বললে আমরা কিভাবে বুঝতে পারি? সবার আগে কনসাসনেস নাই হয়ে যাবে, মানে কমে যাবে। ইউরিন আউটপুট মানে সরি টিস্যু পারফিউশনের কি মানে কিভাবে বুঝবো? কনসাস থাকবে পেশেন্ট, তারপরে ইউরিন আউটপুট ওভার 30 ml, তো জানি ক্যাপিলারি ফিল 1 to 2 সেকেন্ড, স্কিন কালার থাকবে পিঙ্ক, এক্সট্রিমিটি থাকবে ওয়ার্ম, পেরিফেরাল পালস স্ট্রং। এগুলো হলো মানে তোমার মানে টিস্যু পারফিউশন এখানে তো নরমাল। বলে যে ইউরিন আউটপুট 30 ml পার আওয়ার আছে না, হ্যাঁ, এখানে যদি পার ml কেজি মানে পার আওয়ার যদি হয় তাহলে 0.5 থেকে 1। ইয়েস, হ্যাঁ ওইটা কেজি হলো যদি কেজি। হয়, হ্যাঁ হ্যাঁ, এটা কেজি এটা হলে আছে 0.5 ml থেকে 1 পার ml পার কেজি। ক্লাস শেষ হয়ে যাচ্ছে, 30 সেকেন্ড। চলো আমরা তাহলে একটু ব্রেক নেই, তারপরে আবার ফিরে আসতেছি।